গতদিন আমি একটা খুব ভালো ক্লিনিক্যাল টিপস কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। যাদের চেম্বারে অনেক বেশি পেশেন্ট বসে তারা এটা ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি নার্সের দিকে যায় কিনা। হ্যাঁ, ধরেন যে আপনাদের চেম্বারের ওয়েটিং রুমের বা বসতে থাক মানে যেখানে ওয়েটিং করে আর কি, রুম থাক বা বেঞ্চ যেখানেই থাক, ওখানে সবাই বসে আছে। কেউ হয়তো একটু ফাঁকা ফাঁকা হয়ে বসে আছে। আপনি যদি নতুন কেউ আসে তখন একটু বললেন যে প্লিজ অ্যাডজাস্ট করে একটু বসেন, কাইন্ডলি একটু চেপে চেপে বসেন। তো ওইখানে দেখবেন যে সবচেয়ে কম যে নড়ে চড়ে বসছে সেই কিন্তু নাকভূমিকা। ঠিক আছে, এইটা মাথায় রেখে একটু দেখেন, আপনারা এটা ভেরিফাই করে দেখেন যে আপনার চেম্বারেও এই বিষয়টা কাজ করছে কিনা। আজকে আমরা ইগো নিয়ে আলোচনা করব। দেখেন ইগো আমি স্লাইডে দিয়েছি। হ্যাঁ, ইগো, ইগো, তাই না? ইগো, আমরা জানি সৃষ্টিকর্তা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন ফ্রয়েডের মতে আমাদের মধ্যে তিনটা আদিম সত্তা বলে আর কি। হ্যাঁ, তিনটা আদিম সত্তা আমাদের মধ্যে তিনি ঢুকাই দিয়েছেন। একটা হচ্ছে ইজ, একটা আইডি, আর একটা হলো ইগো। জন্মানোর সময় থেকেই থাকে। তো নার্স ভূমিকার অন্যতম বড় হাতিয়ার কিন্তু তার ইগো। তো এই ইগোটা নিয়ে আমি মূলত আজকে একটু ডিটেইল আলোচনা করব, এবং দেখবেন যে বিভিন্ন স্টেটমেন্টের মধ্যে ইগোটা চলে আসছে। তো নার্স ভূমিকার এই ইগোকে প্র্যাকটিক্যালি কিন্তু মানে বোঝাটা মারাত্মক মারাত্মক লেভেলে কঠিন, খুবই কঠিন বিষয়। আপনাকে ওনার মেন্টাল স্টেট নিখুঁত ভাবে রিডিং করতে হবে, করে তারপরে আপনাকে ওই ইগোটা অনুধাবন করতে হবে। তো এই কারণে আসলে যারা নিউ কামার বা যারা প্র্যাকটিস শুরু করছেন তাদের জন্য তার ইগোটা ধরাটা একটু কঠিন। তো আমরা নার্সের এই ইগো থেকে একটা রুব্রিক্স আসে, সেটা হলো ইগোটিজম। ইগোটিজম নিয়ে তো আমি বিস্তারিত বিভিন্ন সময়, সে আর্নিকা থেকে শুরু করে প্লাটিনা, ফসফরাস, ল্যাকেসিস, লাইকো, এদের আমি ইগো নিয়ে কিন্তু বারবার আমি আলোচনা করেছি। আজকে অত ডিপলি আলোচনায় যাচ্ছি না, শুধু এইটুকুই বলে রাখি, যখন কোনো পেশেন্ট এসে বারবার, ইন জেনারেলি বারবার আমি, আমার, আমি, আমার, আমাদের, আমাদের তো বলে না, আমি আর আমার। হ্যাঁ, খালি ম্যা ম্যা ম্যা, ওই শাহরুখ খানের মতো ম্যা 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 করতে থাকে। হ্যাঁ, খালি আমার হয়েছে, আমি এই, আমার অমুক, এরকম যদি বারবার বলতে থাকে, আমরা খালি গুনতে থাকি 1 2 3 বারবার বলতেছে, তখন আমরা ইগোটিজম রুব্রিক্সটা নিয়ে নিই, যেখানে যে রুব্রিক্স দেওয়া আছে ইগোটিজম। উপরে রুব্রিক্সটা দেওয়া আছে ইগোটিজম, সেলফ স্টিম। এই সেলফ স্টিম আমরা আর্সেনিক পড়ানোর সময় বিস্তারিত মনে হয় আলোচনা করেছিলাম, আমি যদি ভুল না করি। তো এই যে ইগোটিজমের এই পার্সনের মধ্যে, নার্স ভূমিকার ভিতরে ইগোটিজমের যে ভাব রয়েছে, ওই ভাবটা মূলত তার সেলফ স্টিম থেকে আসছে। উপরে যে রুব্রিক্সটা দেওয়া আছে ইগোটিজম কমা সেলফ স্টিম, মানে ইগোটিজম আর সেলফ স্টিম একই, প্রায় কাছাকাছি অর্থে। তো নার্স ভূমিকা মূলত সেলফ স্টিম থেকেই, স্টিমটাই বেশি, মানে আত্মমর্যাদা, ওনার নিজস্ব যে অনার আছে, যে সম্মান আছে, ওনার নিজের যে ইজ্জত আছে, সেগুলোকে যে কোনো মূল্যে একদম বাঁচিয়ে চলা আর কি। আমি নাচ ভূমিকা, আমার পার্সোনাল যে মর্যাদাটা আছে, আত্মমর্যাদা যেটা আছে, আমার যে অনার আছে, আমার যে ইজ্জত আছে, যেভাবে হোক এটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, এটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। এটাই হলো নাচ ভূমিকার, এই যে আমি প্রোটেক্ট করে করে চলবো আমার সেলফ স্টিমটাকে, এটাই হলো নাচ ভূমিকার লাইফ স্টাইল। তো আপনারা রেপার্টরিতে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই রুব্রিক্স এর আন্ডারে এখানে তো অল্প কিছু মেডিসিন আছে, শুধুমাত্র কেন ভার্সনের যে মেডিসিন গুলো আছে সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ,
কিন্তু আমরা যদি এটাকে ফুল ইয়েতে নিই, ইগোটিজম ফুল রূপ দৃষ্টাতে নিই, সেখানে 55টা মেডিসিন আছে। ঠিক আছে, 55টা মেডিসিন এখানে আমরা দেখতে পাই ইগোটিজমের মধ্যে। তো এই রুব্রিক্সের আন্ডারে বাকি যত মেডিসিন, বিশেষ করে এইখানে যেটা দিয়েছি দেখেন, এই মানে আমার স্লাইডে যেটা দেওয়া আছে, এইখানে যতগুলা মেডিসিন আছে ম্যাক্সিমাম মেডিসিনই কিন্তু অ্যাড করেছেন ডক্টর জেটি কেন। দেখেন প্রত্যেকটা কে লেখা আছে, বেশিরভাগই কে লেখা আছে। হ্যাঁ, এই কে কে আর কে কে গুলা ম্যাক্সিমাম কেন অ্যাড করেছেন। তো কিন্তু এই নার্স ভূমিকাটা মূলত কেন না, দেখেন নার্স ভূমিকার ওখানে জি এল দেওয়া আছে, এফ আর ভিএইচ এগুলো দেওয়া আছে, কিন্তু মানে কে নাই। তার মানে কেন কিন্তু নার্স ভূমিকাকে এখানে অ্যাড করেননি, এটা ইনক্লুড করেছেন আমার গ্রেট প্রুভার, মহান প্রুভার গ্যালভার্ডিন। হ্যাঁ, জিএল দেওয়া আছে, গ্যালভার্ডিন তাকে করেছেন। কেন হয়তো ওভাবে প্রুভিং এর সময় ইগোটিজমের এই শেডটা উনি হয়তো ওভারলুক করে গেছেন বা খেয়াল করেননি, বা তিনি খেয়াল করলেও তিনি তার রিপোর্টে আনেননি। হ্যাঁ, কিন্তু গ্যালভার্ডিন এটাকে উল্লেখ করেছে, পরবর্তীর কাছে উল্লেখ করেছে। তো পরের স্লাইড আমি আসছি। ডিউ টু হিজ ইগো হি ডাজ নট বেগ। বড় খুব ভালো করে বুঝেন প্লিজ, খুবই মানে অ্যাটেন্টিভলি বোঝেন। আমি আপনাদেরকে যে কি জিনিস দিচ্ছি আপনারা নিজেও বুঝতে পারতেছেন না, এটা যখন প্র্যাকটিস করা শিখবেন তখন বুঝতে পারবেন। ডিউ টু হিজ ইগো হি ডাজ নট বেগ, বড় এবং বার্গেন, বাট স্টিল। বুঝতে পারছেন? বেগ, বেগ করা মানে কি? বেগ করা, ভিখারি, তাই না? ভিক্ষা করা, তাই না? বার্গেন মানে তো বুঝেন, আর বড় মানে ধার নেওয়া, বাট স্টিল এগুলা করবে না, কিন্তু চুরি করবে। তো উনার এই তীব্র ইগো মানে আত্মমর্যাদার কারণে নার্স ভূমিকা ওনার লাইফে প্রধানত 3টি কাজ কখনোই করেন না। একটা হলো সে কারো কাছ থেকে বেগ করবে না। আমরা একদম সরাসরি যদি ভিক্ষা বলি তাহলে ভিক্ষাই, কিন্তু বেগ মানে কিন্তু অনেক বড় জিনিস। হ্যাঁ, অনেক বড় জিনিস। শুধুমাত্র বেগ মানে ভিক্ষুকের ওই টাকা নেওয়া ভিক্ষা বুঝলে হবে না, আমি অত বিস্তারিততে যাচ্ছি না, ভবিষ্যতে যাবো। 1 নাম্বার হলো বেগ করবে না। 2 নাম্বার হচ্ছে সহজে কারো কাছ থেকে কিছু বড় করবে না, মানে ধার করবে না, কর্জা করবে না। 3 নাম্বার হলো সে সহজেই কারোর সাথে বার্গেন করবে না, দর কষাকষি করবে না, জোর জবরদস্তি করবে না। ঠিক আছে, কিন্তু বাট স্টিলিং, চুরি করবে, থিপ। ঠিক আছে, এখন আপনাদের মনে হুট করে একটা প্রশ্ন তো জাগতেই পারে, আরে যার এত হাই লেভেলের ইগো, যে মানুষের কাছে হাত পাতে না, যে মানুষের কাছে ভিক্ষা করে না, যে মানুষের কাছে ধার করে না, যে বার্গেন করে না, তর্কাতর্কি করে না, এত হাই লেভেলের সে পার্সন, এত সেলফ রেসপেক্টের সে পার্সন, আর সে চুরি করতে যাবে কেন? হোয়াই স্টিলিং? কেন সে চুরি করবে? এই প্রশ্নটা আসতে হবে না মনের মধ্যে? অবশ্যই আসতে হবে। দেখেন, আমরা সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে দিনের একটা নির্দিষ্ট সময় নামাজ কালাম পড়ি আর না পড়ি, ফেসবুক কিন্তু স্ক্রলিং করতেই হয়। এখানে যারা অ্যাটলিস্ট আছে, হয়তো 2-1 জন বলবেন হয়তো ভালো লাগে না, সেটা আলাদা হিসাব, ওটা ব্যতিক্রম। কিন্তু ম্যাক্সিমামে দেখবেন একটু দেখি, ফেসবুক দেখি, একটা নির্দিষ্ট সময় পর দেখতে মন চায়। আমরা এরকম ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও বা ক্লিপ হয়তো আপনি দেখে থাকবেন, যে অসহায় মানুষ, গরিব মানুষ, এরা দেখা যাচ্ছে যে অভাবের কারণে, দেখা যায় ইউটিউবে যে রিলস গুলোতে দেখা যায়, বাজারে যায়, দোকানে যায়, একটা সামান্য হার, একটা গহনা বা একটা কিছু চুরি করতে যে ধরা ধরা পড়ে গেল হাতে নাতে। হ্যাঁ, দেখি কিন্তু আমরা। একদিন আমি দেখতেছিলাম একটা মহিলা যে বোরখা টোরখা পরে এসে করে নিয়ে নিচ্ছে। তো আমরা
কি করি, দেখা মাত্রই সোজাসুজি রায় দিয়ে দিয়ে চোর, হ্যাঁ চোর চোর চোর, সে তো একটা চোর, সে চুরি করেছে, তাই না? একদম এই কথাই তো আমরা বলি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে ওনার এই চুরি করার পেছনের কারণটা কি? এটা তো কারণ অসহায়ত্ব হতে পারে, তার রিয়েল লাইফে হয়তো তার কোনো একটা মজবুরি থাকতে পারে, বাধ্যবাধকতা থাকতে পারে, চুরি করতে হবে পেটের দায়ে, সে নিজের জন্য না, হয়তো সন্তানের জন্য হতে পারে। এটা আমার, এটা কি আমরা জানার চেষ্টা করি? জানার চেষ্টা কিন্তু আমরা করি না। আপনারা কি কখনো দেখেছেন আপনাদের চেম্বারে কেউ এসে চুরি করছে, চুরি করতে গিয়ে ধরে ফেলেছেন? এরকম কি হয়েছে কখনো? না। আমরা কি, আমাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না। ধরেন যে আমাদের শহীদুল্লাহ ভাই, ডক্টর শহীদুল্লাহ, ওনার এলাকায় একজন চোরকে একদম হাতে নাতে ধরে ফেলছেন। খুব ভালো কথা, উনি ধরতে পারছেন। এখন উনার পেছনে, মানে ওই চোরের পেছনে ওই চুরি করার বাধ্যবাধকতাটা কি ছিল? হ্যাঁ, উনি কি কখনো চিন্তা করুন, বা আমি কি কখনো চিন্তা করবো? আমরা কি করি, একটা চোরকে ধরলাম, আশেপাশের লোকজন ধরলেই ধরেন যে আগে কোনো কথা নাই, দুই চারটা চর থাপ্পড় উত্তম মাধ্যম দিয়ে দিলাম। এখন কি হয়, চোর ম্যাক্সিমাম ক্ষেত্রে মার খেয়ে একদম খুব করুণ সুরে কানবে, তাই না? আরে ভাই, ভাই আমাকে দয়া করেন ভাই, আমি সত্যি বলছি, আমি আর করবো না, এই হ্যান ত্যান এগুলো তো বলতেই থাকে, তাই না? তো এইরকম কিন্তু চোরের সাথে ঘটনা হয়। আমি আসলে অন্যদিকে চলে যাচ্ছি আলোচনা করতে করতে। তো এই অবজারভেশন, এই কথাটা মানে আমরা একটু মাথায় রাখবো। তো আমি জাস্ট আপনাদেরকে ম্যাথমেটিক্যাল রুব্রিক আসলে প্র্যাকটিক্যালি ফিল করাতে চাচ্ছি, পড়াতে চাচ্ছি। ঠিক আছে, ধরেন যে আমাদের শহীদুল্লাহ ভাই, আমি আমার আলোচনায় আসি, নাহলে অন্যদিকে চলে যাচ্ছি। শহীদুল্লাহ ভাই মনের দিক দিয়ে খুব দয়ালু প্রকৃতি, লাভেবল পার্সন, ঠিক আছে? এখন ধরেন যে ওনার সামনে এরকম চোর ধরা পড়লো, ঠিক আছে? ওনার সামনে চোর ধরা পড়লো, এবার ওনার ব্যবহারটা কি হবে? উনি ধরেন চোরটা ধরলো, তো ওনার ব্যবহারটা কি হবে যদি শহীদুল্লাহ ভাই নাক ভূমিকা হয়? উনি করবেন কি, চোরকে মারধর করবেন না, খুব ঠান্ডা মাথায় চোরকে বসাবে, এই তুমি এখানে বসো, তাকে হয়তো এক গ্লাস পানি খাওয়াবে, খাওয়ায় খুব ঠান্ডা মাথায় ওনাকে জিজ্ঞাসা করো, ভাই তুমি এই চুরিটা কেন করতে গেলা, তোমার আসল সমস্যাটা কি? তোমার যদি এতই লাগে, তুমি আমার কাছে আসতা, আমার কাছে এসে চেয়ে নিতা, আমি তোমাকে দিতাম, আমি যা পারি তোমাকে দিতাম। তো এখানেই নাক ভূমিকার মানে কি বলবো, একটা সহজজাত প্র্যাকটিস বা একটা মানে অভ্যাস। ঠিক আছে, ধরেন যে আমি 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 আর একটু গুলিয়ে ফেললাম। ধরেন যে নাক ভূমিকাটা যদি চোর হয়, শহীদুল ভাই তো এইভাবে বললো, ইয়ে করলো, এখন ধরে নিলাম যে নাক ভূমিকাটা চোর, তখন নাক ভূমিকার অ্যাটিটিউডটা এরকম হবে, নাক ভূমিকা যতই অভাবে পড়ুক, যতই ঝামেলায় পড়ুক, তার ধরেন যে ফ্যামিলিতে চুলা জ্বলছে না, পাতিলে চাল নাই, ডাল নাই, সে পাশের বাড়ির কারো কাছে যে হাত পাততে পারবে না, কারো কাছে যে বেগিং করতে পারবে না, কারো কাছে যে প্রেইং করতে পারবে না, কারো কাছ থেকে কোনো হেল্প নিতে পারবে না, কিন্তু সে চুরি করতে পারবে, সে শহীদুল্লাহ ভাইয়ের চেম্বারে যে টাকা চুরি করতে গিয়ে ধরা খাবে। ঠিক আছে, এখন শহীদুল্লাহ ভাই যদি ভালো মনের মানুষ হয়, তাকে বসিয়ে যদি জিজ্ঞাসা করে, তখন সে এটা উদ্ঘাটন করতে হবে। আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর জন্য বলতেছিলাম। তো যাক, আমরা পরের স্লাইডে আসি।
হি অলসো ডাজ নট প্রে অর আস্কিং ফর এনি হেল্প, সে কারো কাছ থেকে প্রে করবে না বা হেল্প নিবে না। ঠিক আছে, হি বিলিভস হিজ অ্যাবিলিটি, কারণ তার কাছে মনে হয় আমার যে অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটি আছে ঠিক আছে, কিন্তু আমি অ্যাবিলিটির জন্য জব পাচ্ছি না। যেহেতু জব নাই আমার, তাই আমি সরঞ্জামাদি কিনতে পারছি না, খাবার দাবার কিনতে পারতেছি না, এই কারণে না খেয়ে থাকতে হচ্ছে। কিন্তু পেট তো মানছে না, আমি পেটের দায়ে চুরি করছি। তো নাক্স ভূমিকা চুরি করে কিন্তু এই কারণে, অন্যের কাছে সে চাইতে পারে না, ভিক্ষা করতে পারে না, কিন্তু তার তো পেট আছে, পেট তো আর মানবে না এত সুন্দর সুন্দর কথা, তার অ্যাবিলিটিও দেখবে না, তখন যে সে চুরি করবে। এমনকি চরম বিপদে নাক্স ভূমিকা আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে না, কিংবা কারো কাছে কোনো ধরনের সাহায্য চায় না। নট অনলি সৃষ্টিকর্তা, সে ধনী, তার থেকে হায়ার হায়ার ইভেন নিজের বড় ভাই অনেক ধনী, দানশীল, তার কাছে যে হাত পাততে পারে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এটাকে আমি আরো সুন্দর করে মুখস্থ করানোর জন্য আপনার জন্য একটা চার্ট বানাইছি। এই চার্টটা আপনারা মাথার মধ্যে ঢুকায় নেন। এটা একটা কম্পারেটিভ গাইড। 3টা মেডিসিন আপনাদের আজকে পড়ানো হয়ে যাবে, ব্রায়োনিয়া, নাক ভূমিকা এবং সালফার। এটা অত্যন্ত একটা, মানে কি বলবো, একটা প্র্যাকটিক্যাল চার্ট। এই চার্টটা আপনি ওইভাবে কোথাও পাবেন না। হ্যাঁ, আমি আরেকটা চার্ট বানাইছিলাম, ওটাকে রিপ্লেস করলাম। আমার কাছে মনে হলো যে ওইটা এখন বোঝাতে গেলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই 3টা মেডিসিনে আরো কিছু বিষয় নিয়ে, তো ওটা আমি নেক্সট ভার্সনে, নাক ভূমিকা ভার্সন 3 যখন পড়াবো তখন ওইটা দিব। আপনারা চাইলে এইটাকে একদম প্রিন্ট করে সোজা আপনার ক্লিনিকের দেওয়ালে, আপনার টেবিলের সামনে রেখে দিতে পারেন। হ্যাঁ, ক্লিনিকে আসা পেশেন্ট জাস্ট ওটা দেখবে আর সিলেক্ট করে আপনি বলে দিতে পারেন। হ্যাঁ, আপনারা তো এখন জাস্ট নোট করে নেন যে পেশেন্ট তার লাইফে যখন ডিজিজ স্টেটে থাকে বা তার মধ্যে ইমোশনাল ক্রাইসিসে থাকে, তখন এই চার্টের ঠিক কোন মেন্টাল স্টেট বা পরিস্থিতির মধ্যে সে যায়, কোন পরিস্থিতি সে বিলং করছে, ওটার উপরে বেস করে ওনাকে মেডিসিন আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। কিচ্ছু চিন্তা করতে হবে না, এখানে মিলে যাওয়া আপনি ওষুধ দিয়ে দেন। আপনাদের ওই এই মিলে যাওয়া পেশেন্টের জন্য আলাদা আলাদা করে কেস টেকিং করতে হবে না, গাদি গাদি বই পড়তে হবে না। আপনারা জাস্ট ক্লিনিকে একটা, ধরেন যে এটা প্রিন্ট করে রাখেন বা একটা প্রেসক্রিপশন সিল বানায় রাখেন। আর মূল কথা হলো পেশেন্টের সাথে একদম ফ্রেন্ডলি কথা বলেন। আপনি পেশেন্টকে বলেন, ভাই আমি আপনাকে একটা চার্ট দেখাই দিচ্ছি, এটা বাংলা ভার্সন আছে আমার কাছে, আমি বাংলা করেছিলাম। তো এই চার্টটা দেখে আপনি চুজ করেন, আপনি সিলেক্ট করে নেন যে আপনার এখন মনের অবস্থাটা কেমন, কোনটার সাথে 100% ম্যাচ করছে। পেশেন্টকে দেন, পেশেন্ট দেখবে, বাস ওটার উপরে ভিত্তি করে আপনি ওষুধ দিয়ে দেন। আলাদা করে ম্যাথমেটিকা বা রেপার্টরি চষে বেড়ানোর কোনো দরকার নাই। এত সহজ এটা একটা জিনিস বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখেন বেগিং, এই বেগিং স্বভাবটা, এই যে হাত পাতার স্বভাবটা কিন্তু ব্রায়ানিয়ার মধ্যে নাই। আপনারা দেখতে পাচ্ছেন ব্রায়ানিয়াতে ক্রস দেওয়া, তাই না? ব্রায়ানিয়ার মধ্যে ক্রস দেওয়া। আমার এই কিছুতে দেখা যাচ্ছে না কেন? ব্রায়ানের মধ্যে ক্রস দেওয়া আছে, ব্রায়ানের নিচে দেখেন আমি এটা টেবিল করে দিয়েছি, টেবিলের মধ্যে দেখেন। হ্যাঁ, ব্রায়ানের মধ্যে নাই, 3টার মধ্যেই নাই মূলত। হাত পাতার স্বভাবটা সবচেয়ে বেশি নাই হলো ব্রায়ানের মধ্যে, বিন্দু মাত্র নাই। ব্রায়ানিয়া কারো কাছে সহজে কর্জা করতে চায় না, মানে ধান নিতে চায় না, নাক ভূমিকাও চায় না। হ্যাঁ, সালফারের মধ্যেও কিন্তু এই স্বভাবটা নাই। তারপরে বোরোইংটা দেখেন, বোরোইংটাও কিন্তু এই ব্রায়ানিয়াও করে না, নাক্সও করে না, সালফারও করে না। ঠিক আছে, তো প্র্যাকটিসে সফল হওয়ার জন্য আপনাদের এরকম বিশেষ কিছু কোর কথা সবসময় মাথায় রাখতে হবে। ওগুলো আসলে ক্লিনিক্যালি, মানে ক্লিনিক লাইফে পেশেন্ট দেখার সময় খুবই কাজে আসে। যদি আপনারা এরকম কিছু মেথড বানাই নিতে পারেন, কিছু উপায়, মানে
সহজ ট্রিক্স যদি ইয়ে করতে পারেন, খুব সহজেই আপনি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কখন ব্রায়োনিয়া, কখন নাকভূমিকা, আর কখন সালফার আসতেছে। এগুলো আপনারা নিতে পারেন। ব্রায়োনিয়া কিন্তু কখনো কারো কাছে বেক করছে না। নাকভূমিকাও কিন্তু তার ইগো আছে, তো ইগোর কারণেও লাইফে কারো কাছে হাত পাতবে না এবং প্রেইংও করবে না, প্রার্থনাও করবে না। ব্রায়োনিয়া প্রেইং করে না, নাক প্রেইং করে না, কিন্তু সালফার দেখেন প্রেইং করে, সালফার আবার প্রে করে। তো এটা আপনাদের মনে রাখবেন। ব্রায়োনিয়া আস্কিং ফর নাথিং, দেখেন নিচে 4 নাম্বারটাই দেওয়া আছে, ব্রায়োনিয়া আস্কিং ফর নাথিং। নাক সালফারে একদম ইগোতে ভরা, ইগোটিজম দেওয়া আছে। এবার দেখেন এই তিনজনের মধ্যে নাক ভূমিকা এবং সালফার কিন্তু সেলফিশ প্রকৃতির। নাক্স এবং সালফার সেলফিশ প্রকৃতির, কিন্তু ব্রায়োনিয়া কিন্তু সেলফিশ প্রকৃতির না। দেখেন আজ নাথিং ফরের নিচেরটাতে দেখেন ব্রায়োনিয়ার মধ্যে আমরা কিন্তু সেলফিশনেস পাচ্ছি না। ঠিক আছে, ব্রায়োনিয়া কিন্তু বার্গেনিং করবে, কিন্তু নাক ভূমিকা লাইফে কখনো বার্গেনিং করবে না, বোরোইং করবে না, বেগিংও করবে না। অন্যদিকে সালফার খুব ইজিলি বার্গেনিং করবে এবং সেটা সে দেখা যাচ্ছে বার্গেনিং করলেও বেগিং কিন্তু করবে না, বা কারো কাছ থেকে সহজে বড় মানে ধার করবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ধার করবে না, কিন্তু প্রয়োজনে প্রে করে নেবে। হ্যাঁ, এবং বার্গেনিং এর মধ্যেও দেখেন, কিন্তু সালফারের মধ্যে বার্গেনিং আছে, সালফার কিন্তু বার্গেনিং করে। আর নিচে দেখেন ক্রিপ্টোমেনিয়া। হ্যাঁ, আমরা ক্রিপ্টোমেনিয়াকে খুব সহজেই বলে দিই যে এটা চর্যাবৃত্তি, মানে চুরি করার প্রবণতা। এই ক্রিপ্টোমেনিয়া লক্ষণ এই তিনটা মেডিসিনের মধ্যে আছে। ব্রায়োনিয়া, নাকভূমিকা, সালফার, এই তিনটার মধ্যে কিন্তু সমানভাবে প্রেজেন্ট। হ্যাঁ, আবার তিনটার মধ্যে দেখেন প্যাশনেট দিয়ে এটাকে ক্রস করা হয়েছে আর কি, ক্রস রেফারেন্স প্যাশনেট। এই প্যাশনেট ফিচারটা কিন্তু এই তিনটা মেডিসিনে খুব স্ট্রংলি আছে। তো এই চমৎকার একটা চার্ট যদি আপনারা একবার আপনাদের নিজেদের ব্রেইনের মধ্যে, আপনাদের মাথার মধ্যে একদম ছাপিয়ে নেন, একদম গেঁথে নিতে পারেন, তবে আপনার চেম্বারে এই তিনটা মেডিসিন খুব সহজেই আপনি ডিডি করতে পারবেন। হ্যাঁ, ডিডি মানে তো বোঝেন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, খুব সহজে আলাদা করতে পারবেন, একদম ফটাফট হয়ে যাবে আর কি, চটজলদি হয়ে যাবে। যেমন ধরেন যে আপনি যদি কোনো পেশেন্টকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি ভাই কি কোন মানে প্রেইং টেইং করেন কিনা, তো সালফার অমনি বলবে যে হ্যাঁ স্যার, আমি মন থেকে প্রার্থনা করি। হ্যাঁ, বা সালফারের কথায় কথায় দেখবেন মন থেকে চাই, মন থেকে প্রার্থনা করি। কিন্তু এই এক কথাতেই কিন্তু এই তিনটা মেডিসিনের মধ্যেই কিন্তু সালফার থেকে আলাদা হয়ে গেল। প্রেইং কিন্তু অন্যগুলা করে না, সালফার করে। হ্যাঁ, এবার বাকি থাকলো সেলফিশনেস। ব্রায়োনিয়া কিন্তু সেলফিশ নয়, কিন্তু সে বার্গেনিং করে। আপনাদের জাস্ট এই ফর্মুলাটা খুব ভালো করে ক্যাচ করতে হবে এবং অ্যাপ্লাই করা জানতে হবে। আপনাকে আপনার ভাষায় প্রশ্ন করা শিখতে হবে। এই এই ছকটা সবসময় আপনার মাইন্ডের মধ্যে আপনাকে রেডি রাখতে হবে। তো আপনার পেশেন্ট জাস্ট আপনি দেন, একবার রিড করুক। হ্যাঁ, সে ওটা পড়ার পরে হয়তো নিজে নিজে বলে যে স্যার আমার মানসিক অবস্থা না এইটার সাথে মিলছে, আমার আমার মানসিকতা এটার সাথে মিলছে, এটার সাথে ম্যাচ করছে, অথবা বলবো যে আমি এগুলোর মধ্যে নাই। তো এইভাবে অন্তত তিনটা মেডিসিন প্রেসক্রাইব করার ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা মানে দারুণ কনফিডেন্স চলে আসবে বলে আমার বিশ্বাস। আজ আমি মূলত আপনাদেরকে নাক ভূমিকার একটু ডিটেলস আর একটু আলোচনা করতে চাচ্ছি। আর এই চার্টটা আমার আসলে ব্যক্তিগতভাবে আমার নিজেরই খুব পছন্দ। আমার চেম্বারে প্রিন্ট করা নাই, কিন্তু এটা পুরাটাই আমার মাথার মধ্যে থাকে। আমি কিন্তু খুব ফটাফট এই জিনিসগুলোকে বলে আমি পার্থক্য করে ফেলতে পারি, খুবই উইদিন মিনিট আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, খুব ইউটিলিটি আছে। আপনাদের প্রথমে হয়তো দেখে মনে হচ্ছে না কি থেকে কি হচ্ছে, আপনারা একটু গভীরভাবে যদি চিন্তা করেন, একটু নাক বলে মানে ধরে ধরে এটাকে যদি পড়েন, একটা কাগজে লিখে নিলেন এবং ওইটা পড়লেন, দেখবেন যে খুব সহজে বাইর করতে পারছেন। এরপরে আমরা ক্যাপটামিনিয়া একটু যদি বের করার একটা কৌশল জানাতেন। আচ্ছা,
ক্রিপ্টোমিনিয়ার আচ্ছা, ক্রিপ্টোমিনিয়ান আমি বলতেছি। ক্রিপ্টোমিনিয়া তো আমরা বলি চর্যাবৃত্তি, হ্যাঁ। কিন্তু আহ, এই যে মানে চর্যাবৃত্তি মানে কি, যার মধ্যে একটা অভ্যাস থাকে অন্যকে না বলে নেওয়ার। ঠিক আছে, আমরা আহ যখন মোটামুটি স্কুল লাইফে ছিলাম তখন আমরা তো রেগুলার পত্র পত্রিকা পড়তাম। তো সে সময় হতো কি যে একটা নিউজ পড়ছিলাম, নিউজে ছিল সে সময় খুব জনপ্রিয় একজন নায়িকা ছিলেন মেমি। তো উনি ব্র্যাক সেন্টার নতুন তৈরি করেছে, ব্র্যাকের আড়ং, আড়ং থেকে তিনি একটা রুমাল মনের অজান্তে ব্যাগের মধ্যে ঢুকাই নিয়েছেন। হ্যাঁ, পরে আমি পড়ালেখা করে জানতে পারলাম একটা ইয়েতে যে এটাই ছিল ক্রিপ্টোমিনিয়া। ক্রিপ্টোমিনিয়ার মধ্যে এক ধরনের প্যাশন থাকে। হ্যাঁ, আমি চাইতে পারতেছি না, আমি জানি যে সে আমাকে দিবে না, বা আমি কোনোভাবে ওটা ম্যানেজ করতে পারছি না, আমি তো বেগিং করবো না, আমি প্রেইং করবো না, আমি ধারও নিব না। এখন আমার কি উপায় থাকতেছে? আমার উপায় থাকতেছে আমি এটা সুকৌশলে ওখান থেকে হটিয়ে নিব। ঠিক আছে, আমাদের একজন চাচা আছেন হোমিওপ্যাথিতে, অনেক সিনিয়র। আমি বলবো যে আমার দেখা এখন রাজশাহী হোমিওপ্যাথ অঙ্গনের মতো মানে সবচেয়ে সিনিয়র। ওনার একটা স্বভাব ছিল এরকম যে উনি হোমিওপ্যাথি সংশ্লিষ্ট কোনো আর্টিকেল ছোট্ট যদি লেখা বা ইয়ে থাকে, উনি কখনোই ওই লেখাটা মানে ধরেন কোনো ইম্পর্টেন্টই না, কিন্তু ওনার কাছে ওটা ইম্পর্টেন্ট। তো উনি আপনাকে বুঝতেই দিবেন না কখন যে উনি ওনার পকেট গত করে ফেলেছেন, কিন্তু উনি চাইবেন না আপনার কাছে, ফটোকপিও করতে চাইবেন না, মানে উনি বুঝাবেন না ওটা ইগোর জন্য। সিনিয়র তো, মোস্ট সিনিয়র, কিন্তু উনি টেকনিক্যালি ওইটাকে নিয়ে নিয়ে নিয়েছেন। পরে আর খুঁজে খুঁজে পাওয়া যায় না কি হয়েছে গেছে, পরে জানা যায় যে হ্যাঁ ওটা তিনি ওটা কুক্ষিগত করে ফেলেছেন। হ্যাঁ, তো এই বিষয়টা হলো ক্রিপ্টোমিনিয়া। আর এই ক্রিপ্টোমিনিয়ার মধ্যে পেছনের কথাটা হলো এর মধ্যে হচ্ছে অনেক প্যাশন থাকে, স্ট্রংলি চাওয়াটা থাকে, ওই চাওয়ার জন্য সে নিজেকে আটকায় রাখতে পারে না, সে ওইটাকে নিয়ে নেয়। ঠিক আছে, এটা হলো ক্রিপ্টোমিনিয়া। তো যাক, আপনারা এটা ইয়ে করে রাখেন, আমি আবার এটা নিয়ে আলোচনা করবো, প্যাশনেট নিয়েও আলোচনা আছে সুন্দর, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ, তো মাথার মধ্যে ঢুকিয়ে নিলেন। আমরা আসি হচ্ছে বেলেডোনা আর নার্স ভূমিকার মধ্যে একটু ছোট্ট অল্প অল্প জায়গা, হ্যাঁ, খুব বেশি না। আমি কিন্তু নার্স ডিটেল পড়াবো, অন্য মেডিসিন অত ডিটেল এখানে পড়াচ্ছি না। হ্যাঁ, তো বেলেডোনার ফিলিং হলো ফিলিং অফ পোর। আপনারা ডেলুশন পোর, হ্যাঁ ডেলুশন পোর আমাদের আছে না, ডেলুশন পোর, ডেলুশন পোর হিজ আমাদের একটা রুব্রিক আছে, রুব্রিক গুলো দিয়ে দিলে মনে হয় ভালো হতো। ডেলুশন পোর হিজ, এই রুব্রিক্স এর আধারে আমরা বলতে পারি বেলেডোনার মধ্যে পোর ফিলিংসটা কাজ করে। এক্স্যাক্টলি আমরা আমাদের চেম্বারে কিন্তু এটাই পাই, একটা পোর ফিলিং বেলেডোনার মধ্যে থাকে। আর সালফারের মধ্যে থাকে কিন্তু পোর থাকে না, সালফারের মধ্যে থাকে প্রোভার্টি। আমি পোর আর প্রোভার্টির মধ্যে সেভারাল টাইমে আমি কিন্তু অনেক বড় বড় পার্থক্য বুঝাইছি, আজকে বুঝাচ্ছি না, অল্প করে বলছি। তো এই প্রোভার্টি থাকতেছে সালফারের মধ্যে আর পোর থাকতেছে বেলেডোনার মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু নাক্স ভূমিকার মধ্যে আমরা পোর এবং প্রোভার্টি দুটাই পাই। অদ্ভুত একটা বিষয়, বেলেডোনার মধ্যে শুধু পোর ফিলিং থাকতেছে, আর সালফারের মধ্যে ফেয়ার অফ প্রভার্টি থাকতেছে, আর নাক ভূমিকার মধ্যে পোর এবং প্রভার্টি দুটোই থাকতেছে। মানে নাক ভূমিকা পোর এবং প্রভার্টি দুটোর মধ্যেই আছে। বেল খালি পোর, সালফার ভয় পায় ফেয়ার প্রভার্টি অফ, ভয় পায় প্রভার্টি, কিন্তু সালফার পোরের মধ্যে নাই, কারণ আমরা সালফারকে রিচ, সালফার হলো রিচ, ডেলুশন ওয়েলথ হি ইজ আমাদের রুব্রিক্স আছে, ডেলুশন ওয়েলথ অফ, ডেলুশন ওয়েলথ অফ, এই রুব্রিক্সের মধ্যে আমরা কিন্তু সালফারকে পাই। মানে সে মনে করে যে আমি অনেক সম্পদশালী, আমার অনেক কিছু আছে, আই হ্যাভ নলেজ, আমি রিচ, কিন্তু তার মধ্যে এই ওয়েলথ ওয়ালা যে ইমেজটা আছে এটা কিন্তু খুব স্ট্রংলি থাকে। আর এই কারণেই সে ভয় পায় যে বা আমার যদি এই আমার এই ইমেজ, ওটা তো ইমেজ, ডেলুশন যে আমার অনেক ওয়েলথ আছে, এই কারণে সে ভয় পায় যে আমার যদি সম্পদ গুলা না থাকে তাহলে তো আমি প্রোভার্টিতে চলে যাব, এই প্রোভার্টির ভয়টা তার মধ্যে আসে।
ওই একটাই কারণ, কাল্পনিক, তার যে সম্পদ সেটা হলো কাল্পনিক, ডেলুশন লেভেলে। তার ধন সম্পদ তার মনের। আমরা তাকে সালফারকে কি বলি? র্যাগড পারসন, তাই না? র্যাগ ফিলোসোফার, একদম ছেঁড়া কাপড় নিয়ে আমরা সালফারকে ক্লাসিক্যাল বইগুলোতে পড়েছি, তাই না? সালফার আসলে নাই, সম্পদ এরকম নাই, কিন্তু সে মনের দিক দিয়ে অনেক সম্পদশালী মনে করে, ডেলুশন ওয়েলথ অফ। তো এই কারণে সে মনে করে যে আমি এখন একটা সময় একদম এক নিমিষে চরম প্রভার্টির মধ্যে পতিত হয়ে যাব। আর নায়ক ভূমিকার মধ্যে এই দুটাই আছে, পুরো আছে, প্রভার্টিও আছে। এই দুই শেডই তার মধ্যে সমানভাবে কাজ করে। তো নায়ক ভূমিকার ক্যারেক্টার কেমন হয়? ক্যারেক্টার হয় হি feels proud of possess things of high standard। সে তার লাইফের খুব উচ্চমানের বা হাই স্ট্যান্ডার্ড জিনিস নিজের অধীনে রাখতে বা ব্যবহার করতে অত্যন্ত গর্ব এবং আভিজাত্য বোধ করে। নায়ক ভূমিকা হলো পুরোপুরি একজন হাই স্ট্যান্ডার্ড। হাই স্ট্যান্ডার্ড তো বুঝেন, অত্যন্ত মার্জিত, অত্যন্ত মার্জিত, এবং বলবো কি মানে পরিশ্রিত, রুচিশীল মানুষ। হাই স্ট্যান্ডার্ড ম্যান যাদেরকে বলে, যে রুচি অন্য লেভেলের রুচি, মানে ওনার লাইফে সব সময় খুব ভালো ভালো জিনিস, খুব লাক্সারিয়াস লাইফ স্টাইল, মানে ভালো থাকা, ভালো কোয়ালিটির খাবার, দামি দামি জিনিসপত্র ব্যবহার করতে হবে, এটা একটা প্রবল ইচ্ছা থাকে। এবং ভালো জিনিস তার চাই, ভালো আমার লাগবে, রোলেক্স ঘড়ি, মানে বিষয়টা এরকম। ভালো জিনিস আমাকে থাকতে হবে, দামি জিনিস থাকতে হবে, লাক্সারিয়াস স্যুট থাকতে হবে। আর বেলেডোনা কি চাই? বেলেডোনা কি চাই? বেলেডোনা চাই খুব মজাদার সুস্বাদু খাবার চাই, একদম মজাদার 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 মজাদার, এই ওয়ার্ডটা মনে রাখবেন, মজাদার। ভালো হাই স্ট্যান্ডার্ড খাবার কিন্তু তার দরকার নাই, হেভি কোয়ালিটি ফুল। হ্যাঁ, ওই যে নিতা আম্বানি যেরকম পানি খায় সুইজারল্যান্ডের পানি, ওই রকম স্ট্যান্ডার্ড আমার দরকার নাই। আমি যেটা খাবো সেটা হতে হবে মজাদার খাবার। পেশেন্ট এসে বলে, বেলেডোনা পেশেন্ট আপনার চেম্বারে এসে বলবে যে স্যার খাবার খুব টেস্টি হতে হবে, স্পাইসি হতে হবে, মজাটা উফ কি মজা, মজাদার হতে হবে। হ্যাঁ, তো বেলেডোনার লাইফটা যেন একদম মজাদার এবং রোমাঞ্চকর হয়, এটাই সে চায়। সে ভাবে, সে জাস্ট ভাবে, বাহ, লাইফটা যদি এরকম মজাদার হতো তবে কতই না ভালো হতো, আমি চরম মজা পেতাম। হ্যাঁ, এটা হলো বেলেডনের ভাবনা। কিন্তু নার্স ভূমিকা ওনার লাইফে ওভাবে ওভাবে সস্তা বা মানে চট জলদি কিছু চায় না, সে চায় খুব হাই কোয়ালিটি, অত্যন্ত স্ট্যান্ডার্ড কিছু, যাতে তাকে দেখলে বা তার জিনিসপত্র লক্ষ্য করলে আপনি বলে উঠবেন, অন্য মানুষ বলবেন, বাহ, এই বান্দা তো সত্যি খুব হাই কোয়ালিটির, তার রুচিটা কি রাজকীয়, এ কথা আপনি বলে উঠবেন। সে যখন কোথাও গিয়ে বসবে, সে সব সময় তার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলবে। তার বসার বা তার প্রেজেন্টেশনের স্টাইলটার মধ্যে যেন একটা স্ট্যান্ডার্ড ফুটে ওঠে। সে আপনার সামনে এসে বসলো বা কোথাও সে একটা আসনে অধিষ্ঠিত হলো, তার মধ্যে একটা স্টাইলাস বিষয় থাকবে, একটা স্ট্যান্ডার্ড ভাব থাকবে। সে যখন বাহিরে বের হয়, তার জুতার দিকে তাকাবেন, আপনার চেম্বার আসলে দেখবেন, আমার চেম্বারে তো জুতা খুলে প্রবেশ করতে হয়, আমরা জুতা দেখতে পাই, জুতার দিকে তাকাবেন, একদম নিখুঁত পলিশ করা থাকবে, চকচকে থাকবে। আপনারা পুলিশ বা ডিফেন্সে যারা আছেন তাদের দেখেছেন, ওদের তো প্রফেশনাল ডিউটি, মানে কি বলবো, ইউনিফর্ম ডেকোরেশনের কারণেই তো তাদের জুতা চকচকে থাকতে হয়, তাই না? যারা ট্রেনিং এ থাকে তাদের তো আরো চকচকে থাকতে হয়, কিন্তু এই নায়ক ভূমিকা ওরকম সবসময় এরকম পালিশ করা চকচকে হয়ে বের হবে, যাতে তাকে দেখে সামনের পার্সন, আপনি বা আমি, আমার মনে হয় যে বাহ, ভাই ওনার পার্সোনালিটি তো সেই পার্সোনালিটি, বা ওনার সাথে কথা বলে আপনার একদম মনটা জুড়ায় যাবে, দারুণ মজা লাগবে আপনার। এইরকম পার্সোনালিটি এরা মেনটেন করে, মানে এরা এতটাই ওয়েল মেনটেইনড হয়, এতটাই সুসংগঠিত হয়, সুসংহত হয়, ভালো বাংলা
সুসংহত হয়। ঠিক আছে, তো সে একজন, পরেরটা দেখেন, হি ইজ এ ক্যালকুলেটেড পারসন, সে একজন ক্যালকুলেটেড পারসন, হিসাব করে করে করে। ক্যালকুলেটেড তো বুঝেন, ক্যালকুলেটেড পারসন বুঝেন না? আমি উদাহরণ দিয়েছিলাম গতদিন, আজকে আর একটু বলি। যেমন আমি আপনাদের একজন ক্যালকুলেটেড পার্সনের বিহেভিয়ার কি হয় সেটা কিন্তু গতদিন ওই বাচ্চাকে বিস্কিট কিনে দেওয়ার হিসাবে আমি বলেছিলাম। দেখেন, সে যখন তার চোখের সামনে কোনো দরিদ্র, নিপীড়িত, অসহায়, দুস্থ মানুষকে দেখে, তখন বেনিভলেন্সের কারণে, তাই না, তার কি করে, তাকে হেল্প করতে চায়, তাকে সে হেল্প করতে চায়, কিন্তু কতখানি হেল্প করবে, এখন দেখার বিষয় হচ্ছে সে কতখানি হেল্প করবে। সে এটাও তার মনের মধ্যে প্রপারলি একটা ক্যালকুলেট করে নিয়ে, তার আগে সে ক্যালকুলেট করে নেবে মনের মধ্যে, তবেই তার সামনের দিকে হাত বাড়াবে। ধরেন ওনার পকেটে, বা আমরা মানি ব্যাগ রাখি, মানি ব্যাগে যদি 50 টাকা থাকে বা 500 টাকা থাকে, বা ধরেন 5,000 টাকাই থাকে, আর সে যদি রাস্তায় কোনো গরিব বাচ্চাকে দেখে, গরিব বাচ্চা যদি তার কাছে এসে বলে যে বিস্কিট খাবো, আর সে যদি গরিব বাচ্চাটাকে একটা প্যাকেট বিস্কিট কিনে দিতে চায়, তবে সে তার পকেটে যত মোটা টাকাই থাকুক না কেন, মোটা বান্ডিলই থাকুক না কেন, সেখান থেকে জাস্ট 5 টাকার একটা বিস্কিটের প্যাকেটই বাচ্চাটাকে কিনে দিবে। তার পকেটে হয়তো মনে করেন এই পকেটে 2 লাখ এলো, এই পকেটে 2 লাখ, এই পেছনের দিকে 1 লাখ, বিকাশে আরো ধরেন 1 লাখ টাকা, 5-6 লাখ টাকা সে ঘুরে বেড়াচ্ছে, থাকতে পারে অনেক টাকা, কিন্তু তার হাত দিয়ে বের হবে জাস্ট 5 টাকায়, এর বেশি সে কখনোই বের করবে না। এটাকেই বলে একদম খাঁটি ক্যালকুলেটেড পারসন। বুঝাতে পারলাম? এরপরে কি, হি ক্যান নট ডু চ্যারিটি বাট নট আননেসেসারিলি। এর মানে কি, সে চ্যারিটি করতে চায়, হি ক্যান ডু চ্যারিটি, সে চ্যারিটি করতে চায়, কিন্তু কখনোই আননেসেসারিলি মানে অযৌক্তিক ভাবে উজাড় করে দিবে না। সে ওভাবে বোকামি করবেই না। ওনার পকেটে 5 লাখ টাকা থাকলেও সে এত বোকা না যে 4 লাখ টাকা দান করে দিবে, এতটা বোকা সে না। ক্যালকুলেশন তো সে জানে 5 টাকায় বাইর করবে। তারপরে হি ইজ হেল্পিং বাট টু এ লিমিট, সে মানুষকে ডেফিনেটলি হেল্প করবে, ও ও কিন্তু ফেরাবে না, ডেফিনেটলি হেল্প করবে, কিন্তু ওনার এই হেল্প করার পেছনে একটা প্রপার লিমিট, একটা নির্দিষ্ট সীমা থাকবে, এবং সে সেটা খুব ডিগনিফাইড ওয়েতে, ডিগনিফাইড ওয়ে মানে কি, মর্যাদাপূর্ণ উপায়ে করবে। কিরকম মর্যাদা উপায়ে করবে? মনে করেন, ভালো করে বুঝেন, সে রাস্তায় কোন একটা গরিব বাচ্চাকে 5 টাকা দামের একটা, কি বিস্কিট পাওয়া যায় 5 টাকা, একটা লেক্সা বিস্কিটের প্যাকেট কিনে দিবে, কিনে দিতে যাচ্ছে আর কি। তো আমরা জ্ঞানে ধর করি না, হলে রাখ, এটাও তো করি, আমরা বাড়ির লোকজনকে ওরকম করি। সে কিন্তু অবহেলা বা তাচ্ছিল্য করে মুখের উপরে ছুঁড়ে মারবে না, এই যে নে ধর, এটা জলদি খেয়ে নে। হ্যাঁ, যদি সেই কথাটাও বলে, খুব ভদ্রভাবে বলবে, খুব নরম সুরে বলবে, এবং তার সাথে কথাটা এমন ভাবে বলবে যে তার সামনে থাকা অসহায় মানুষটার ইজ্জত বা তার আত্মসম্মানে যাতে বিন্দু মাত্র আঘাত না লাগে। সে কোটি টাকা দান করবে না ঠিকই, কিন্তু 5 লাখ টাকা পকেটে নিয়ে ঘুরলেও 50 টাকা দিবে না ঠিকই, 5 টাকাই দেবে, কিন্তু তার ওই সামান্য দানটিও সে প্রচন্ড ডিগনিটি বা মর্যাদার সাথেই দিবে। সামনের মানুষকে বিন্দু মাত্র অপমান বা বোকা বানিয়ে তার ইজ্জত নষ্ট সে করবে না, তার ইজ্জত নষ্ট হতে দেবে না। সে কোনো ভিখারিকে দেখে ওভাবে নোংরা বা রুডো রিয়াক্ট করবে না। এই ভিখারি, এই এই ভিখারি, ওই যে ইয়া করে না, সে কুদা ভিখারির বাচ্চা, ভিখারি ফকিন্নির, ওগুলো বলে না, সে খুদে, আপনারা দেখেন না,
এই অনলাইনে আসে, উল্টাপাল্টা বকে, এই ভিখারির বাচ্চা এদিকে আয়, ছোট লোকের বাচ্চা, এগুলো বলবে না। হ্যাঁ, এই ফকির পোলা এদিকে আয়, আজ খাইছিস কিনা বল, এগুলো বলবে না। এই নে, তুই বলতে পারে, তুমি বলতে হবে তা না, তুই বলবে হয়তো এই নে আধা গ্লাস দুধ খেয়ে নে। সে কিন্তু বাড়ি থেকে যে দুধও দেয় আধা গ্লাস দুধই দিবে, ওইটুকু 1 গ্লাস দুধ আছে সে পুরাটা দিবে না, ওর বেশি কিন্তু দিবে না, ওর ক্যালকুলেশনের বাহিরে 1 ফোঁটাও বেশি দিবে না। তোর জন্য এটাই করছে, এটাই ঠিক। কিন্তু সে যেটা করবে সেটার আচরণ কখনো রূঢ় আচরণ হবে না। যাদেরকে দেবে তাদেরকে খুব ডিগনিটি এবং কি বলবো মর্যাদা পূর্ণ ভাবেই দেবে। ঠিক আছে, ডিগনিফাইড ওয়ে, দেখেন নিচের লাইনে লিখে দিয়েছি। পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব আমি চাইলে কিন্তু যে কোনো মানুষের কাছ থেকে খুব ইজিলি হেল্প নিতে পারি, কিন্তু আমার মন সায় দেয় না, আমি নিজে থেকেই তাদের সাহায্য না নেওয়ার সিদ্ধান্ত নিই। আমার জন্য অন্য কেউ বিন্দু মাত্র কষ্ট বা ঝামেলায় আমি ফেলতে চাই না। মানে কি বলছে, পেশেন্ট ওনার ভেতরের এই যে তীব্র আত্মমর্যাদার কথাগুলো, এগুলা বিভিন্ন ফরম্যাটে আপনার ক্লিনিকে, আপনার চেম্বারে সে নিজে থেকেই খুলে বলবে। আমি তো হেল্প নিতেই পারি, কিন্তু আমি হেল্প নেওয়াটা পছন্দ করি না, আমি চুজ করি না, আমি হেল্প নেওয়াটাকে চুজ করি না। আমি নিতে পারি, আমার অপশন আছে, কিন্তু আমি চুজ করি না। আমার প্রথম চেষ্টা থাকে নিজে নিজেই কাজটা করার, এটাই তো ইগো। আমার চেষ্টা থাকে নিজে নিজেই কাজটা করার। আর যদি নিজে কাজটা করতে না পারি, তাহলে ঠিক আছে, এখন যখন প্রয়োজন পড়বে আর পাচ্ছি না, তখন হেল্প নিয়ে নিব। কিন্তু আমি হেল্প নিব না। আমার ফার্স্ট হলো আমি নিজেরটা নিজেই করব। আমার হেল্প নেওয়াটা আমি চুজ করি না। এটা মাথায় রাখবেন। এটা হলো এই কথাগুলো পেশেন্ট এইভাবে বলে।